ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে রয়েছি লাইভ সেশনে, ব্যাক টু ব্যাক লাইভ সেশনে, বিশেষ করে দুটো মামলাকে কেন্দ্র করে। প্রথমত হচ্ছে ডিএ মামলাকে কেন্দ্র করে এবং এসএসসি 10 মার্কস এক্সপিরিয়েন্স মামলাকে কেন্দ্র করে। তো আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের বিশেষ অতিথি এবং কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ অ্যাডভোকেট আইনজীবী গোপা বিশ্বাস মহাশয়া রয়েছেন। তো আমি গোপা বিশ্বাস মহাশয়াকে অর্থাৎ গোপা ম্যামকে আমাদের তরফ থেকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করব বা কিছু কোয়েশ্চেন ওনার সামনে তুলে ধরবো, বিশেষ করে দুটো মামলাকে কেন্দ্র করে এসএসসি 10 মার্কস কোয়েশ্চেন যেটা রয়েছে এক্সপিরিয়েন্স মামলাকে কেন্দ্র করে এবং ডিএ মামলাকে কেন্দ্র করে। সো ম্যাম, তাহলে আমরা এবার লাইভ সেশনটাকে স্টার্ট করছি ম্যাম। একদম। হ্যাঁ ম্যাম, প্রথম আমরা জেনে নেব এসএসসি 10 মার্কস এক্সপিরিয়েন্স মামলাকে কেন্দ্র করে আমাদের তরফ থেকে ফার্স্ট যে কোশ্চেনটা থাকছে সেটা হচ্ছে ম্যাম, এসএসসি 10 নাম্বার এক্সপিরিয়েন্স টেস্টের মূল আইনি বিষয়বস্তুটা কি, একটু আমাদের দর্শকের সামনে উপস্থাপন করে দিন। দেখুন, আপনারা সবাই এখন 10 নম্বর বিষয় সম্পর্কে অনেকটাই অবগত, কারণ জানেন যে এই যে নতুন যে সিলেকশন প্রসেসটা হচ্ছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে যে 26,000 চাকরি বাতিল হয়েছে দুর্নীতির কারণে, এবং সেখানে এতটা পরিমাণ করাপশন ছিল, এবং কারা কারা করাপশন করে চাকরি পেয়েছে এবং কারা জেনুইন ভাবে চাকরি পেয়েছে সেটা শুধুমাত্র সরকার, এসএসসি এবং বোর্ডের ব্যর্থতার কারণে সেগ্রিগেশন যেহেতু সম্ভব হয়নি, কোর্ট বাধ্য হয়েছে পুরো নিয়োগ পদ্ধতি, 4টে যে নিয়োগ পদ্ধতি ছিল সেই পুরো নিয়োগ পদ্ধতিটাকেই একদম সেটাসাইড করে দিতে বাধ্য হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেটা সেটাসাইড হওয়ার পরে কোর্ট আরেকটি নির্দেশ দিয়েছিল যে নতুন করে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করতে হবে এবং একটি টাইম বাউন্ড বলেছিল। সেখানে কিন্তু কোর্ট কখনোই নতুন করে রুল ফ্রেমের কথাও বলেননি বা এই এক্সট্রা ভ্যাকেন্সি অ্যাড করার কথাও বলেনি। খুব স্বাভাবিকভাবেই অনেকে সেই নিয়ে মামলাও করেছে, সেই মামলাগুলো পেন্ডিং। পরবর্তীতে যখন নতুন করে রুল ফ্রেম করলো ক্লাস 9, 10 এবং 11, 12 এর সিলেকশন প্রসেসের ক্ষেত্রে, সেখানে একটি টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস রাখা হলো, যার বরাদ্দ নাম্বার হলো 10। আগে অভিযোগ ছিল যে দুর্নীতি করে যেহেতু চাকরিগুলো দেওয়া হয়েছিল তাই জন্য, এখন দুর্নীতির পথ প্রশস্ত করার জন্য কিন্তু মার্কস ডিভিশনটা এমন ভাবে তৈরি করা হলো যেখানে কিনা এসএসসি চাইলেই তার ইচ্ছাধীন কিন্তু অনেকটা মার্কস নিজের হাতে রেখে দিল। আগে একাডেমিক্স কোয়ালিফিকেশনের জন্য 35 মার্কস বরাদ্দ ছিল, এখন কিন্তু সেই মার্কস মাত্র 10 নাম্বার। অর্থাৎ আগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তার পরবর্তী গ্রাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি, 4টে ডিগ্রিরই কিন্তু মার্কস দেখা হতো এবং তার বেসিসে কিন্তু প্রপোর্শনেট মার্কস দেওয়া হতো সিলেকশন প্রসেসে। কিন্তু এখন সেটা নয়, এখন একটি শুধুমাত্র ডিগ্রির ওপরেই কিন্তু মার্কসটা দেওয়া হচ্ছে, যার বরাদ্দ নাম্বার 10। এবং অদ্ভুতভাবে আরেকটি নাম্বার অ্যাড হলো, যেটা হচ্ছে 10 নাম্বার এক্সপিরিয়েন্সের মার্কস হিসাবে অ্যাড করা হলো। কি বলা হলো সেখানে? বলা হলো যারা গভর্নমেন্ট টিচার বা গভর্নমেন্ট এডেড স্কুলের টিচার বা গভর্নমেন্ট স্কুলের টিচার দুটো মার্কস করে পাবে, 5 বছরের জন্য 10 মার্কস করে পাবে। অর্থাৎ প্রত্যেক ইয়ারের জন্য 2 মার্কস বরাদ্দ করা হলো এবং যার যেমন এক্সপিরিয়েন্স সেই অনুযায়ী মার্কস দেওয়া হবে। স্বাভাবিকভাবেই যারা ফ্রেশার্স রয়েছে তারা তো সেই সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করছে। বলা হয়েছিল 100 নাম্বারের পরীক্ষা, কিন্তু দেখা যাচ্ছে তাদের অংশগ্রহণ করতে হচ্ছে 90 নাম্বারের। এমনও অনেক সাবজেক্ট রয়েছে পিজি ক্যাটাগরিতে যেখানে দেখা গেছে, বর্তমানে মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, যেখানে দেখা গেছে বিভিন্ন সাবজেক্টের একজন ক্যান্ডিডেটও ফ্রেশার্স চাকরি পায়নি। এরকম উদাহরণ কিন্তু রয়েছে। যাই হোক, সেটা অন্য বিষয়। কিন্তু যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট ছিল, যারা বঞ্চিত ছিল, অর্থাৎ যারা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট ছিল বা 16 সালের সিলেকশন প্রসেসে দুর্নীতির কারণে যারা চাকরি পায়নি, তারাও তো এক্সপিরিয়েন্সের মার্কস পেতে পারতো, কিন্তু এই দুর্নীতি হওয়ার পরে যারা চাকরি পায়নি তারাও এই যে এই এক্সট্রা 10 নাম্বার দেওয়াকে নিয়ে তারা কিন্তু মনে হয়েছে এটা সংবিধান বিরোধী, এটা কোনোভাবেই হতে পারে না। তাই জন্য তারা কিন্তু সেটার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে কিন্তু মামলা দাখিল করেছে এবং সেই মামলারই কিন্তু শুনানি চলছে, বর্তমানেও চলছে। দেখুন, মামলায় অনেকগুলো স্তর পেরিয়ে তারপরে মামলার ফাইনাল হিয়ারিং এ ডিসিশন আসে। বর্তমানে সেই মামলা একদমই পেন্ডিং অবস্থায় রয়েছে এবং মামলার কিন্তু হিয়ারিং চলছে এবং সে প্রত্যেক পক্ষকেই কিন্তু বলার সুযোগ দেওয়া হয়েছে। এবং এই মামলায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে এই আপনার মনে থাকবে ক্লাস 9, 10 এখনো যদিও প্যানেল বেরোয়নি, কিন্তু 11, 12 কিন্তু অলরেডি প্যানেল বেরিয়ে গেছে। তাহলে প্যানেল বেরিয়ে যাওয়ার পরে এই মামলার কতটা গুরুত্ব রয়েছে সেটা কিন্তু স্পষ্টভাবে কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছিল যে
এসএসসি কিন্তু নোটিফিকেশন দিতে বলা হয়েছিল এসএসসি কে, যে এই যে ধরুন প্যানেল বেরোচ্ছে বা যাই করা হচ্ছে বা যাদের নিয়োগপত্র দেওয়া হবে সম্পূর্ণটাই কিন্তু নির্ভর করবে এই কেসের যা রায় আসছে তার উপর। যদি দেখা ম্যাম যায় এইখানে 10 একটু জাস্ট নম্বর, ইন্টারাপ্ট করলাম ম্যাম, এই যে হ্যাঁ বলুন। এক্সপিরিয়েন্সের ভিত্তিতে অতিরিক্ত 10 নাম্বার দেওয়া কি নিয়োগ বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল? একদমই ছিল। সেই জন্যই মামলা হয়েছে। কারণ দেখুন, আগে অনেকে উদাহরণ দিয়েছে ২০০৭ সালে নাকি এরকম এক্সপেরিয়েন্স এর মার্কস দেওয়া হতো। আপনি জানেন যে এনসিটি একটি একাডেমিক অথরিটি, যে কিনা ঠিক করে দেয় যে কোন সিলেকশন প্রসেসের বা কোন ক্লাসের জন্য কিরকম তার মিনিমাম এলিজিবিলিটি কি হবে। সেরকম আপনি জানেন প্রাইমারি সেকশনের জন্য কিন্তু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে একরকম বলা আছে, তার ট্রেনিং কোয়ালিফিকেশন কি হবে সেটা বলা হচ্ছে। তেমনি আপার প্রাইমারির ক্ষেত্রে কি হবে সেটাও বলা আছে, 9-10 এর ক্ষেত্রে কি হবে সেটাও বলা আছে, 11-12 এর ক্ষেত্রেও কি হবে সেটা বলা আছে। ২০০৭ সালে কিন্তু এই এনসিটি ছিল না এবং এই মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল না। সেই সময় কিন্তু ট্রেনিং কোয়ালিফিকেশন ম্যান্ডেটরি ছিল না। সেই সময় সেই জন্য ট্রেনিং এর মার্কস দেওয়া হতো, সেটা অন্য বিষয়। সেটার সঙ্গে কিন্তু এটা গুলিয়ে দিলে কোনোভাবে হবে না। এবং সেই সময়কার যে ট্রেনিং মার্কসের কথা বলা হয়েছে বা অনেকে উদাহরণ দিয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ অন্য বিষয়। বর্তমানে কিন্তু প্রত্যেকটা শিক্ষক যারা শিক্ষক হিসাবে জয়েন করবে তাদের কিন্তু এই টিচিং এক্সপিরিয়েন্স আছে, কারণ তাদের যে ট্রেনিং কোর্স বলতে পারেন সেই ট্রেনিং কোর্সে কিন্তু তাদের এই যে শিক্ষক হিসাবে তাদের একটি সিলেবাসেই এমনভাবে ইনকর্পোরেট করা আছে যে তাদেরকে কিন্তু ওই যখন তারা ট্রেনিং কোর্সটা করে তখন কিন্তু তাদের সেই এক্সপিরিয়েন্সটা গেইন করতে হয়। খুব স্বাভাবিকভাবেই এক্সট্রা কাউকে মার্কস দেওয়া কিন্তু এভাবে ঠিক নয়। এবং শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র সব শিক্ষককে কিন্তু এখানে দেওয়া হয়নি। দেখুন টিচিং এক্সপিরিয়েন্স যে প্রাইভেট স্কুলে পড়ায় তারও আছে, যে গভর্নমেন্ট স্কুলে পড়ায় তারও আছে, যে গভর্নমেন্ট এডেড স্কুলে পড়ায় তারও আছে, যে রিকগনাইজ স্কুলে পড়ায় তারও আছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পার্টিকুলার একটা ক্লাস তৈরি করা হয়েছে এবং সেই ক্লাসকে বেনিফিট দেওয়ার জন্য করা হয়েছে। যদি এখানে আর্টিকেল 12 অথরিটির বলতে পারেন যে ইন্টেনশন, এখানে যদি ইন্টেনশন সঠিক থাকতো সেক্ষেত্রে কিন্তু প্রশ্নটা অন্য হতো। কিন্তু এক্ষেত্রে কিন্তু আর্টিকেল 12 অথরিটির ইন্টেনশন কিন্তু সবার স্বার্থে ছিল না। স্পেশাল একটা ক্লাসকে বেনিফিট দেওয়ার জন্য কিন্তু এই 10 মার্কসের যে রুলটা আনা হয়েছিল এবং খুব স্বাভাবিকভাবেই যারা বঞ্চিত হয়েছে এর ফলে অনেকের, আপনি জানেন এই নিয়ে অনেক কথা হয়েছে হ্যাঁ যে আউট অফ 70 পেয়ে, মানে ধরুন 100% মার্কস পেয়েও কিন্তু অনেকে ভেরিফিকেশন ইন্টারভিউতে ডাক পায়নি। তাহলে বলুন যে তারা যদি বঞ্চিত না হয় তাহলে কারা বঞ্চিত? খুব স্বাভাবিকভাবেই এই যে এই রুলটা যে আনা হয়েছে 2025 সালের যে রুল আনা হয়েছে তার ফলে সেই সব ক্যান্ডিডেটগুলো তো অবশ্যই তারা বঞ্চিত হয়েছে এবং এগ্রিভড হয়েছে, তাই তারা আদালতে দ্বারস্থ হয়েছে। ম্যাম আর এখানে আমাদের একটা আর্টিকেল, ছোট্ট কোয়েশ্চেন আছে, এই এক্সপিরিয়েন্স মার্কস এর উপর মানে অভিজ্ঞতার যে নাম্বার এই দেওয়ার ফলে, অভিজ্ঞতা নাম্বারটা দেওয়ার ফলে মেধা মেধা তালিকা যে রয়েছে মেরিট লিস্ট কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার মতামত কি? অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাকে তো প্রথমেই বললাম যে অনেকটা, মানে বলতে পারেন যে যারা এই নিয়োগ প্রক্রিয়ায় বসেছে, যারা ধরুন যাদের চাকরি বাতিল হয়েছে, নিশ্চিতভাবে সেটা দুঃখজনক। কিন্তু ধরুন এখনো পর্যন্ত জজ সাহেবরা কিন্তু যখন সুপ্রিম কোর্টের রায় প্রদান করে তখন কিন্তু বলে দেয়নি যে যাদের চাকরি বাদ গেল না বা ধরুন যাদেরকে টাকা ফেরত দিতে বলা হলো না তারা কেউ টেন্টেড নয়। কারণ টেন্টেড আনটেন্টেড কিন্তু এই সেগ্রিগেশন করা সম্ভব হয়নি। এখানে কি আছে, হ্যাঁ চিহ্নিত টেন্টেড এবং অচিহ্নিত চিহ্নিত, হ্যাঁ টেন্টেড। হ্যাঁ মানে হচ্ছে যে কিছু লোককে চিহ্নিত এখনো পর্যন্ত করা যায়নি। মানে ধরুন এই যে এই ক্লাসটা নট স্পেসিফিক্যালি টেন্টেড বা আনটেন্টেড বলে যাদের বলা হচ্ছে তাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট থাকতে পারে যারা কিনা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল এবং তারা সেই বেনিফিশিয়ারি। খুব স্বাভাবিকভাবেই তাদের ধরা যায়নি ডিউ টু নন কোঅপারেশন অফ আর্টিকেল 12 অথরিটিস, এবং সেই কারণেই কিন্তু পুরো সিলেকশন প্রসেসটা বাতিল হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই তার মধ্যে এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা কিনা এই দুর্নীতির বেনিফিশিয়ারি, তাহলে তারা আবার 10 নাম্বার পাবে এবং 10 নাম্বার পেয়ে তারা আবার প্যানেলে এগিয়ে থাকবে। কিন্তু যে শিক্ষকটি বা যে স্টুডেন্টটি এত পরিশ্রম করে 100-তে 100 নাম্বার পেল, সে পরবর্তী পদক্ষেপে বা পরবর্তী যে ধাপ ভেরিফিকেশন প্রসেস, ইন্টারভিউ প্রসেস, সেখানে সুযোগ পেল না। এটা তো সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ এবং বলতে পারেন সংবিধান বিরোধী কাজ। কারণ সংবিধানে দেখুন আমার রাইট টু এমপ্লয়মেন্ট আমার ফান্ডামেন্টাল রাইট নয়, কিন্তু রাইট টু গেট ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট সেটা কিন্তু আমার ফান্ডামেন্টাল রাইট।
খুব স্বাভাবিকভাবেই এই যে ফান্ডামেন্টাল রাইট, যে ইকুয়াল অপরচুনিটি, সেটা কিন্তু বিঘ্নিত হয়েছে এই 10 নাম্বার দেওয়ার ফলে। খুব স্বাভাবিকভাবেই তারা সেখানে এগ্রিভ হয়েছে এবং আদালতের দ্বারস্থ হয়েছে। এর ফলে মেধা তালিকায় দেখুন, একজন 70 নাম্বারের মধ্যে যদি কেউ 70 পায় এবং ওই সিলেকশন প্রসেসটা হয়ে গেল অন্যজনের জন্য 80 নাম্বার, খুব স্বাভাবিকভাবেই সেখানে কাট অফ এসছে 71, 72, 73। তাহলে যারা এই ধরুন চাকরি হারালো, তারা বাদ দিয়ে আর কেউ চাকরি পেল না, আর কেউ পরবর্তী যে পদক্ষেপ রয়েছে, পরবর্তী যে প্রসেস রয়েছে, সেখানে সুযোগ পেল না। এখানে প্যানেলে তো অবশ্যই তারা এগিয়ে গেল এবং বলতে পারেন যে এই এগিয়ে দেওয়া হলো তাদেরকে এই কনস্টিটিউশনের যে আর্টিকেলস গুলো আছে সেগুলোকে ভায়োলেট করে একটি স্পেশাল ক্লাস তৈরি করা হলো এবং এই স্পেশাল ক্লাসকে এগিয়ে দেওয়ার জন্য কিন্তু এই যে নিয়ম 10 নম্বরের যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার যে নাম্বার, এই নিয়ম কিন্তু আনা হলো এবং তাদের ওই স্পেশাল ক্লাসকে বেনিফিট দেওয়ার জন্য। সেটা কিন্তু কখনো হতে পারে না। স্বাভাবিকভাবেই সেই মামলা কিন্তু গৃহীত হয়েছে এবং বর্তমানে সেটি হিয়ারিং চলছে। একদম। এই যে অভিজ্ঞতা নাম্বার কি সমস্ত প্রার্থীদের জন্য সমানভাবে কি দেওয়াটা প্রযোজ্য ছিল? এখানে আপনার মতামত কি রয়েছে? দেখুন, অবশ্যই দেখুন, একটা আর্টিকেল 12 অথরিটি, একটি পাবলিক এমপ্লয়মেন্ট, সেখানে সবাইকে সমান সুযোগ দিতে হবে। এটাই তো যে কোনো পাবলিক অথরিটির বা ধরুন যে রেকমেন্ডিং অথরিটি হবে বা যে এই এক্সামিনেশন কন্ডাক্টিং অথরিটি হবে, তাদের কিন্তু এটা কিন্তু মূল তাদের অবজেক্ট হওয়া উচিত যে তাদের চোখে সবাই সমান, যারা মেধার ভিত্তিতে বেশি নাম্বার পাবে এবং তারাই শুধুমাত্র শিক্ষক হিসাবে নিয়োগ পাবে। কারণ কি, আলটিমেটলি আপনি জানেন এই যে পরীক্ষার কথা আমরা বলছি, ক্লাস 9, 10 এবং 11, 12 যে শিক্ষক নিয়োগের কথা আমরা বলছি, তারা কিন্তু ভবিষ্যৎ যে প্রজন্ম তাদেরকে পড়াবে। খুব স্বাভাবিকভাবেই সেখানে যদি বেস্ট কোয়ালিটি টিচার আসে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাদের অনেকটা ভালো জায়গায় থাকবে, আরো ভালো শিক্ষা পাবে, আমাদের শিক্ষার যে পরিকাঠামো সেটা উন্নত হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তারা মেধাবী ছাত্রের বদলে তারা একটি স্পেশাল ক্লাসকে প্রেফার করছে এবং তাদেরকে বেনিফিট দেওয়ার জন্য কিন্তু এই রুলস এনেছে। এবং দেখুন, যে কথা আপনি বারবার জিজ্ঞেস করছেন আমাকে যে এর ফলে কারা ক্ষতিগ্রস্ত হবে, এর ফলে কিন্তু যে ক্ষতিগ্রস্ত হবে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে, যারা কিনা এই দুর্নীতির ফলে চাকরিটা পায়নি, তারা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারও দেখুন অনেকের প্রায় বয়স শেষের দিকে, তারা হয়তো আর পরবর্তী সুযোগই পাবে না। তাহলে তাদের কি হবে? তারা তো নিয়োগ পাওয়ার যোগ্য হয়েও তারা কিন্তু এই শুধুমাত্র অথরিটির এই কন্ডাক্টের জন্য কিন্তু তারা ডিপ্রাইভ হচ্ছে, যেটা আইনের চোখে কখনো হতে পারে না। আইনের চোখে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকে, প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু সমান অধিকার দিতে হবে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে কিন্তু তা দেওয়া হয়নি। এক্ষেত্রে শুধু যদি সেটাই যদি ইন্টেনশন হতো, তাহলে প্রত্যেকটা টিচারকে কেন দেওয়া হয়নি? এখানে অনেক টিচার আছে যারা কিনা প্রাইভেট স্কুলে পড়ায়, যারা কিনা রিকগনাইজ স্কুলে পড়ায়, তারা কিন্তু মাধ্যমিকের খাতা দেখে, তারা কিন্তু উচ্চ মাধ্যমিকের খাতা দেখে, কিন্তু তাদেরকে কিন্তু এক্সপিরিয়েন্সের মার্কস দেওয়া হলো না। যদি এখানে গভর্নমেন্টের বা আর্টিকেল 12 অথরিটির গুলোর ইন্টেনশন যদি ঠিক থাকতো, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু যদি মনেই করতো যে আমরা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার যে টিচার আছে তাদেরকেই আমরা অ্যাপয়েন্ট করবো, তাহলে কিন্তু তারা সকলকে সুযোগ দিত। কিন্তু এখানে কিন্তু তা করা হয়নি। এখানে একটি স্পেশাল ক্লাসকেই সুযোগ দেওয়া হয়েছে, এখানে কিন্তু এই সুযোগটা সবাইকে দেওয়া হয়নি। সব থেকে বড় কথা, এই যে সুযোগটা দেওয়া হলো, এই সুযোগটা কতটা আইনানুগ সেটাও কিন্তু তারা বিচার করেনি। তারা শুধুমাত্র একটি স্পেশাল ক্লাসকে বেনিফিট দেওয়ার জন্য এই 10 নম্বরের যে নিয়ম সেটা কিন্তু করেছে। এবং শুধুমাত্র তাই নয়, এই 10 নম্বর যে দেওয়া হবে সেটা কোন স্টেজে দেওয়া হবে, আপনি যদি রুলস ভালো করে দেখেন, সেখানে কিন্তু বলা আছে যে যখন মেরিট লিস্ট প্রিপেয়ার হবে তখন এই 10 নম্বরকে কনসিডার করা হবে। কিন্তু এটা এসএসসি নিজেদের মতো ইন্টারপ্রিটেশন করে সেটা ইন্টারভিউর পূর্বে, অর্থাৎ যখন মেরিট লিস্ট তৈরি হচ্ছে তখনই কিন্তু এই 10 নম্বরটা অ্যাড করে দিয়েছে এবং তার পরবর্তীতে তাদেরকে কাট অফ তৈরি করেছে, হাই কাট অফ তৈরি করেছে, যার ফলে বহু ক্যান্ডিডেট ডিপ্রাইভ হয়েছে এবং তারা পরবর্তীতে ইন্টারভিউ স্টেজেই যেতে পারেনি এবং বলতে পারেন যে ভালো রেজাল্ট করেও তারা পরবর্তী ধাপে যেতে পারেনি। একদম। যদি আদালত এই এক্সপেরিয়েন্স মার্কস কে বাতিল করে, তাহলে কি আমাদের যে পুরো প্যানেল, এই প্যানেলের উপর কি কোনো রকম কিছু প্রভাব পড়তে পারে বা এই প্যানেল কি বাতিল হতে পারে পুরোপুরি? একদমই প্রভাব পড়বে, এখানে 100% প্রভাব পড়বে। কারণ আপনি জানেন ইন্টারভিউ থেকে শুরু করে, ইন্টারভিউ লিস্ট তৈরি থেকে শুরু করে, ভেরিফিকেশন প্রসেস থেকে শুরু করে সব ক্ষেত্রে কিন্তু এই 10 নাম্বার দেওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা এই 10 নাম্বারটা পেয়েছে তারাই কিন্তু বর্তমানে প্যানেলে রয়েছে। ম্যাক্সিমাম
বলতে একদম, পারেন ম্যাক্সিমামটাই তারা প্যানেল রয়েছে, কারণ যেখানে সিলেকশন পয়েন্টস, যে কোনো সিলেকশন বলতে পারেন প্রসেসে 0.1ও ভ্যারি করে, হ্যাঁ 0.1ও কিন্তু ভ্যারি করে, ভেরি এবং করে। তার ফলে একজন প্রার্থীর চাকরি পাওয়া এবং চাকরি না পাওয়া কিন্তু ডিসিশন হয়। সেখানে 10 নাম্বার কিন্তু অনেকটা নাম্বার, বলতে পারেন 10% নাম্বার, মানে একটা সিলেকশন প্রসেস 100%-এর মধ্যে 10% যদি এক্সট্রা কেউ বোনেন যা পায়, খুব স্বাভাবিকভাবেই তাদের মেরিট লিস্টে থাকার সম্ভাবনা খুবই বেশি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তারাই মেরিট লিস্টে লিস্টেড হয়েছে, এবং তারাই পরবর্তী ধাপে এগোনোর জন্য তাদেরই রেকমেন্ডেশন দেওয়া হবে। কিন্তু যদি 10 নাম্বার তাদের বাদ হয়ে যায়, তাহলে দেখবেন মেধার ভিত্তিতে তারা অনেকটা পিছিয়ে থাকবে, এবং মেধার ভিত্তিতে পিছিয়ে থাকলে তারা তো আর মেরিট লিস্টে থাকবে না। সেক্ষেত্রে কিন্তু প্যানেলটা পুরো রাপচার হবে, এবং প্যানেলটা কিন্তু আবার নতুন করে তৈরি করতে হবে, রিকাস্ট করতে হবে, এবং যারা ওই 10 নাম্বার এক্সট্রা বেনিফিট পেয়ে এই সরকার প্রদত্ত বা ধরুন এই আর্টিকেল 12 হ্যাঁ পদ্ধতিগুলো প্রদত্ত তাদের স্পেশাল ক্যান্ডিডেটদের জন্য যে 10 নাম্বার দেওয়া হয়েছে, সেগুলো যদি তাদের কাছ থেকে চলে যায়, আমার বিশ্বাস অনেকেই এই প্যানেলে থাকবেন না। এবং এই ক্ষেত্রে কিন্তু আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল, আপনারা জানেন লুবানা পারভিনের একটি হুম। মামলায় সেখানে কিন্তু নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছিল এসএসসির তরফ থেকে, নোটিশ দিয়ে কিন্তু জানানো হয়েছে যে এই যে ধরুন প্যানেল বা তৈরি হচ্ছে, বা ধরুন নিয়োগ তৈরি হচ্ছে, বা নিয়োগপত্র দেওয়া হচ্ছে, সেই সব কিন্তু অ্যাবাইড বাই দি রেজাল্ট অফ দিস পিটিশনস, মানে হচ্ছে যা এই পিটিশন গুলোর যা ডিসিশন আসবে হুম। তার উপর কিন্তু নির্ভর করে আপনার পুরো নিয়োগটা সম্পন্ন করবে। যদি দেখা যায় এই মামলা কোনোভাবে তাদের নেটওয়ার্কের একটু আমাদের ইস্যু হচ্ছিল, তাই একটু কথাটা আটকে গেছিল আপনার। তো ম্যাম এখানে আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, এই এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়ার ক্ষেত্রে কমিশন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্কুল সার্ভিস কমিশন এবং আমাদের যে রাজ্য সরকার, এখানে এদের দায়ী বা এদের যে দায়িত্ব কতটুকু রয়েছে? দেখুন, এদের তো দায়িত্ব ভীষণভাবেই ছিল। দেখুন, একটি চারটি সিলেকশন প্রসেস বাতিল হওয়ার পরে তাদের উচিত ছিল এই যে নতুন যে সিলেকশন প্রসেসটি হবে তাতে অনেকটা দায়িত্ব বেশি নেওয়া, এবং যে যাতে সেখানে মেধার ভিত্তিতে ক্যান্ডিডেটরা নিয়োগ পায় সেটা দেখা উচিত ছিল। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা করা হয়নি, এবং তার ফলে কিন্তু অনেক ক্যান্ডিডেট, মেধাবী ক্যান্ডিডেট প্রসেসও কিন্তু সেম প্রসেস হয়েছিল, সেম ভাবে কিন্তু বঞ্চিত হয়েছিল, এবং 2025-এর প্রসেসেও কিন্তু সেইভাবেই ওই অথরিটির কারণেই কিন্তু বঞ্চিত হচ্ছে এখনো পর্যন্ত অনেক মেধাবী ছাত্র, যারা কিনা দীর্ঘদিন এসএসসি হয়নি বলে তারা ইভেন আন্দোলন পর্যন্ত হ্যাঁ করতে হয়েছিল অনেককে, যে এসএসসি এক্সামিনেশন নাও, এসএসসি না নিলে অসুবিধা হচ্ছে, তাদের অনেকের বয়স চলে যাচ্ছে, অনেকে চাকরি ক্ষেত্রে আর সুযোগ পাচ্ছে না, সেই নিয়ে একদম। কিন্তু একসময় আন্দোলন করতে বাধ্য হয়েছিল ছাত্ররা। তারপরেও এত বছর পরে, মানে সেই 16 সালের সিলেকশন প্রসেসের পরে এই 25 সাল, মানে প্রায় 9 বছর পরে এসএসসি হলো, এবং সেখানেও ছাত্রছাত্রীদের সঙ্গে এভাবে প্রতারণা করা হলো। যারা যোগ্য, যারা মেধাবী, তাদের কিন্তু ডিপ্রাইভ করা হলো এই যে এক্সট্রা ক্লাস বানিয়ে দেওয়ার ফলে এবং এক্সট্রা বেনিফিট দেওয়ার ফলে একটি ক্লাসকে। হ্যাঁ ম্যাম, আমাদের এই এসএসসি 10 মার্কস যে এক্সপিরিয়েন্স মামলা, এর পরবর্তী শুনানি কবে রয়েছে এবং এর সম্ভাব্য টাইমলাইনটা কি? পরবর্তী শুনানি খুব তাড়াতাড়ি রয়েছে। দেখুন, সেখানে এফিডেভিটের ডিরেকশন রয়েছে, এখনো পর্যন্ত হিয়ারিং হচ্ছে, কারণ এরপরে আপনি জানেন যে যারা অনেকে পার্টি অ্যাড হয়েছে ওখানে, অনেক অনেক যারা নিয়োগ পেয়েছে হুম। আগের সিলেকশন প্রসেসে, যারা এখানে ওই 10 নাম্বারটা বাতিল হলে তাদেরও তাদের বক্তব্য অনুযায়ী তারা এগ্রিভ হবে, তারা কিন্তু অনেকে অ্যাড হয়েছে এই মামলায়, তাদের বক্তব্য শোনা প্রায় শেষ। বর্তমানে রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেলের বলার সময় তিনি পরবর্তী 10 তারিখে রাখতে বলেছেন, পরবর্তী শুনানি 10 তারিখে আসবে। এখন দেখা যাক কতটা কি হয়, এবং তারপরে এফিডেভিট তার রিপ্লাই দেওয়ার পরে আশা করি এই তাদের মানে যারা রেসপন্ডেন্ট রয়েছে এই মামলায় তাদের বক্তব্য শেষে আমরা রিপ্লাই যখন দেব, রিপ্লাই দেওয়া হয়ে গেলে এই মামলার শুনানি আশা করি শেষ হবে। একদম ম্যাম, আমরা এখন একটু বিরতি নিয়ে নেব। বিরতির পর আমরা ডিএ মামলাটাকে নিয়ে একটু ডিসকাশন করব। ডিএ মামলা সম্পর্কে কিছু কোশ্চেন্স থাকবে আমাদের তরফ থেকে। অবশ্যই অবশ্যই। একদম। আমরা এরকম একটা রাজ্যে বসবাস করে আছি যেখানে সব পরীক্ষা একবারই হয়, কিন্তু এই ডব্লিউবিসিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম কিন্তু প্রত্যেক বছরই একবার করে হলেও কিন্তু হেল্ড বা অর্গানাইজড হয়। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ছায়া প্রকাশনীর পাবলিশার্সের প্রকাশিত একটা গুরুত্বপূর্ণ দুটি বই, যেটি হচ্ছে প্রথম বইটি আমি তোমাদের সামনে দেখিয়ে দিই, ডব্লিউবিসিএস চ্যালেঞ্জার, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেটার মূল্য মাত্র প্রায় 1000 টাকার মতন। এবং এই বইতে রয়েছে
প্রিলিমিনারি জন্য প্রস্তুত পর্ব, এবং এখানে আরেকটা বই রয়েছে যেখানে রয়েছে 10টা প্র্যাকটিস সেটের পেপার রয়েছে এক্সামের, আপকামিং যে ইয়ারগুলা বা পাস্টের যে এক্সাম হয়েছিল সেই পরীক্ষার কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে। তো তোমাদেরকে বলে দিই, এই এক্সাম বইটি অর্থাৎ এই ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশনের যে বইটি ছায়া প্রকাশনীর পাবলিশ করা, এই বইটি তোমরা কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন এবং তাছাড়া তোমাদের মার্কেটের বিভিন্ন যে বুক স্টল রয়েছে, বুক স্টলে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা প্রত্যেকেই কিন্তু এই বইটা, যারা বিশেষ করে ডব্লিউবিসিএস এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা প্রত্যেকেই কিন্তু এই বইটিকে প্রচুর পরিমাণে অর্ডার করতে পারো, কারণ এই বইতে যা যা কনটেক্সট দিয়েছে এজ ইট ইজ ডব্লিউবিসিএস এর এক্সামিনেশনের যে সিলেবাস রয়েছে তার গাইডলাইন মেনে কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা প্রত্যেকেই কিন্তু এই বইটি বিভিন্ন বুক স্টলে গিয়ে অর্ডার দিতে পারো, তাছাড়া অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে অ্যামাজন, ফ্লিপকার্ট, তাছাড়া এদের নিজস্ব যে একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেও কিন্তু এই বইটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এই ওয়েবসাইটটা আমি তোমাদের সামনে অন স্ক্রিনে দিয়ে দেবো যে কোন ওয়েবসাইটে তোমরা পাবে এই বইটি। তো তোমরা প্রচুর পরিমাণে কিন্তু প্রত্যেকে অর্ডার করো এই বইটি। আমরা বিরতির পর এখন আমরা চলে এসেছি অন স্ক্রিনে, এবং তোমরা দেখতে পাচ্ছ ম্যামকে সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন। তো ডিএ মামলা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম আমাদের তরফ থেকে ডিএ মামলাকে কেন্দ্র করে আজকে ম্যাম জানেন যে সংগ্রামী যুদ্ধ মঞ্চের পক্ষ থেকে আজকে বিরাট বড় একটা আন্দোলন হয়েছে অলরেডি, এবং আমরা প্রথম জানতে চাইবো আপনার কাছ থেকে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া মামলার মূল দাবিটা অ্যাকচুয়ালি কি, যদি বলেন। দেখুন, যখন প্রত্যেকটা রাজ্য সরকারি কর্মচারী একটি রুল, একটি ধরুন তাদের টাইম তাদের রুলস আসে এবং সেই জিও দ্বারাই তারা কিন্তু গভর্ন হয়। এবং আপনি জানেন একটা 10 বছর অন্তর অন্তর বা ধরুন একটা পিরিয়ডিক্যাল সময় বাদে বাদে ব্যবধানে কিন্তু রোপা রুল আসে, এবং প্রত্যেক 10 বছর পর পরই বলতে পারেন যে রোপা রুলস গুলো আসে, এবং সেখানে পে কমিশন যারা রয়েছে সেই পে কমিশনের যে রিপোর্ট আসে এবং সেই রিপোর্টগুলোকে কনসিডার করেই কিন্তু পরবর্তীতে এই রুলগুলো ফ্রেম হয় যে গভর্নমেন্ট যারা এমপ্লয়ি রয়েছে তাদের কিভাবে তাদের স্যালারি হাইক হবে, কিভাবে তাদের পে গুলো ফিক্সেশন করা হবে, কি পদ্ধতিতে সেগুলো করা হবে, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ওই রুলস গুলোতে বর্ণিত থাকে। এবং সেভাবেই কিন্তু আপনি জানেন 98 সালেও একটি রুলস ছিল, পরবর্তীতে রোপা রুল 2009 আসে, পরবর্তীতে রোপা রুল 2019 আসে। এই রোপা রুল 2009 যখন আসে সেখানে ফিফথ পে কমিশনের যে রেকমেন্ডেশন গুলো ছিল তার মধ্যে বলা হয় যে স্যালারি, যে প্রত্যেকটা গভর্নমেন্ট এমপ্লয়ির যে স্যালারি হয় তার একটি কম্পোনেন্ট হচ্ছে ডিএ, অর্থাৎ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। এই ডিয়ারনেস অ্যালাউন্সটা হচ্ছে এমন একটি কম্পোনেন্ট যেটা হচ্ছে মার্কেট বলতে পারেন যে ধরুন মুদ্রাস্ফীতি, মার্কেটে আপনার ধরুন 10 বছর আগে যেই জিনিসটার দাম, ধরুন আলু, তারপরে আপনার তেল, যে নিত্য প্রয়োজনীয় যে কমোডিটিস গুলো রয়েছে সেগুলোর দাম যা ছিল 10 বছর বাদে তো আর একই রকম থাকে না, খুব স্বাভাবিকভাবেই সেইটাকে, এই মুদ্রাস্ফীতিটাকে সামঞ্জস্য রাখার জন্য, কারণ ধরুন আজ থেকে 10 বছর আগে হয়তো কারোর স্যালারি ছিল 10,000 টাকা, সেটা তো সম্ভব হবে না যে একই স্যালারি তাদেরকে রেখে দেওয়া হবে। খুব স্বাভাবিকভাবেই সেই ডিএটাকে কিন্তু রাখা হয়েছে এই স্যালারি কম্পোনেন্টের মধ্যে, যাতে এই মুদ্রাস্ফীতিটাকে, এই যে প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় কমোডিটিস এর হাইক গুলো যাতে তাদের সামঞ্জস্য বজায় রাখতে পারে, সেই জন্যই কিন্তু ডিএটাকে রাখা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে ডিএটা কি হারে দেওয়া হবে। সেখানে কিন্তু এআইসিপিআই মানে হচ্ছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটাকে ফলো করে, সেই এআইসিপিআইটাকে কিন্তু ফলো করে দেওয়ার কথা বলা আছে, কারণ এআইসিপিআই এর একটি সূচক হয়, সেই সূচককে কিন্তু মান ধরে তবে ডি এর কম্পোনেন্ট কিন্তু ক্যালকুলেশন করলে যেটা হওয়া উচিত সেটাই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু দেওয়া হয়নি। পরবর্তীতে তারা সেটার দাবি করে। নিশ্চিতভাবে ডিএ কখনো 22%, কখনো 2%, কখনো 6% এইভাবে কিন্তু বর্ধিত হয়েছে, কিন্তু ওই এআইসিপিআইটাকে কিন্তু মাথায় রেখে বা এআইসিপিআইটাকে কিন্তু কনসিডার করে সেটা কিন্তু দেওয়া হয়নি। খুব স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি যারা কর্মচারী ছিলেন, যে কনফেডারেশন ছিল, যে সংস্থা, ওই কর্মীদের একটি বলতে পারেন যে তাদের একটি সংস্থা, তারা কিন্তু ওইটাকে পার্সিউ করে এবং পরবর্তীতে তারা অথরিটিকে সেই চিঠিপত্র করে, রিপ্রেজেন্টেশন করে, সেগুলো কনসিডার না হওয়ার ফলে তারা কিন্তু সেই মামলা 2016 সালে করেছিল ট্রাইব্যুনালে। পরবর্তী সেই মামলা ট্রাইব্যুনাল ইনিশিয়ালি বলে দিয়েছিল যে না, এইভাবে ডিএ দেওয়া যাবে না, ডিএ দয়ার দান। পরবর্তীতে সেটাকে নিয়ে হাইকোর্টে আসা হয় এবং হাইকোর্ট কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়ে কিন্তু কোনোভাবে দয়ার দান নয়, কোর্ট থেকে ট্রাইব্যুনালে, এবং ট্রাইব্যুনাল তারপরে সেটাকে
হিয়ারিং করে তারপরে কিন্তু সেটা একদম রাজ্য সরকারি কর্মচারী রয়েছে তাদের ফেভারে রায় দিয়েছে। তার পরবর্তীতে তারা ছবারে মামলা জেতে এবং আলটিমেটলি সুপ্রিম কোর্টে সেটা যায়। সুপ্রিম কোর্টেও কিন্তু মামলাকারীদের পক্ষেই রায় আসে এবং সরকারি কর্মচারী যে রয়েছে তাদের পক্ষেই রায় আসে এবং সেখানে কিন্তু স্পষ্টত বলা হয়েছে যে এআইসিপিআই কে কিন্তু সূচক হিসাবে ধরতে হবে এবং সেভাবে কিন্তু তাদের যে বকেয়া ডিএ রয়েছে সেগুলো কিন্তু মিটিয়ে দিতে হবে। একদম ম্যাম, এইখানে আমার একটা ছোট্ট কোয়েশ্চেন রয়েছে যে আমাদের এই যে রিসেন্ট যে রায়টা বেরোলো ডিএ মামলাকে কেন্দ্র করে, এখানে রাজ্য সরকার ও কর্মচারীদের জন্য কি কি গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে? নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ তো পড়বে, কারণ এই যে ধরুন এক সময় রাজ্য সরকারের তরফ থেকে যারা যে অ্যাডভোকেট অ্যাপিয়ার করেছিল তাকে বলতে শোনা গেছে যে এই মামলার যে বকেয়া রয়েছে সেটা প্রায় 40,000 কোটি টাকা। মানে রাজ্য সরকারি সকল কর্মচারীদের যদি আপনি এই কম্পোনেন্ট যদি হিসাব করেন এবং পরবর্তীতে যে বকেয়া যেটা রয়েছে বকেয়া মেটাতে গেলে তারা কিন্তু কোর্টে এক্স্যাক্টলি এই কথাটাই বলে তারা একসময় কিন্তু কোর্টকে বোঝানোর চেষ্টা করেছিল। যেদিন ইন্টারিম অর্ডার আসে সেই দিনই কিন্তু এই কথা রাজ্য সরকারের তরফ থেকে যিনি অ্যাপিয়ার করেছিলেন তিনি কিন্তু জানিয়েছিলেন যে রাজ্য সরকারের প্রায় 40,000 কোটি টাকার কিন্তু বকেয়া রয়েছে এই ডিএ বাবদ। সেখানে কিন্তু যদি এই অ্যামাউন্টটা দিতে বলা হয় তাহলে যদি এই করার কথা বলা হয়, ক্যালকুলেশন যদি করা হয় এই সংখ্যাটা কত হবে, এই টাকার অ্যামাউন্টটা কত হবে এবং তার প্রভাব কতটা পড়বে। এক্ষুনি যদি রাজ্য সরকারের কর্মচারীদের সম্পূর্ণভাবে ডিএ মিটিয়ে দিতে হয় ইমিডিয়েটলি, স্বাভাবিকভাবেই তার প্রভাব তো রাজ্য সরকারের কোষাগারে পড়বেই। একদম ম্যাম। ম্যাম, পূর্বের ডিএ সংক্রান্ত মামলাগুলোর যে সঙ্গে এই রায়ের পার্থক্য কোথায় রয়েছে? পূর্বে যে ডিএ সংক্রান্ত মামলা হয়েছিল সেই ডিএ সংক্রান্ত মামলাগুলোর সঙ্গে এই রায়ের পার্থক্যটা কোথায় দেখুন রয়েছে? পার্থক্য তো সেভাবে পূর্বে যে ডিএর মামলার যে রায় ছিল সেটাকে সামঞ্জস্য রেখেই তো দেওয়া হয়েছে। পার্থক্য যে মামলার ধরুন আপিল হয়েছে, যে এই হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের যে রায় সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, সেই মামলার রায়ই আপিল হয়েছে। সেখানে পার্থক্য শুধু এই কতটা হবে সেটা বলে দিতে, সেখানে এখানে সুপ্রিম কোর্ট খুব স্পেসিফিক ভাবে একটি টাইম লিমিট করে দিয়েছে যে এই দিনের মধ্যে 25% মিটিয়ে দিতে হবে, এই দিনের মধ্যে কমিটি তার রিপোর্ট দেবে এবং 4 সদস্যের একটি কমিটি কিন্তু গঠন করে দেওয়া হয়েছে এবং এই 4 সদস্যের মানে এই কমিটির মধ্যে 3 জন রিটায়ার্ড জাজ থাকবেন এবং একজন সিএজি বা তার সিনিয়র অ্যাকাউন্টেন্ট কোনো অফিসার থাকবে, যারা কিনা এটা ক্যালকুলেশন করবে কতটা অ্যামাউন্ট পেয়েবেল এবং কিভাবে দেওয়া হবে, মানে তার শিডিউলটা কিভাবে হবে, কত দিনে কিভাবে দেওয়া হবে। মানে ধরুন কি মানে ধরুন 20% দেওয়া হবে এই দিনের মধ্যে, 30% দেওয়া হবে একটা ইনস্টলমেন্টে, 10% দেওয়া হবে একটা ইনস্টলমেন্টে। এই যে শিডিউলটা কিরকম হবে সেটা কিন্তু ওই কমিটি ডিসিশন নেবে এবং তার পরবর্তীতে কিন্তু কমপ্লায়েন্স রিপোর্ট, মানে যে এই পুরো রিপোর্টটা যে দেওয়া হয়েছে এবং এটা যে কমপ্লাই হয়েছে, যে জাজমেন্টটা হয়েছে সেটা যে কমপ্লাই হয়েছে, সেই কমপ্লায়েন্স রিপোর্টের কথাও কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে। এবং এই মামলা কিন্তু এখনো নিষ্পত্তি হয়নি, এই মামলার যদিও জাজমেন্ট এসছে, জজ সাহেবরা কিন্তু এই মামলার কমপ্লায়েন্স রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এবং সেখানেই কিন্তু ওই মামলার আবার কিন্তু সেই মামলা দেখবে এবং যে রায়টা তারা প্রদান করেছে সেটার কমপ্লায়েন্স হয়েছে কি হয়নি। একদম ম্যাম, এখানে একটা প্রশ্ন, এই যে কমপ্লায়েন্স রিপোর্ট যেটা সুপ্রিম কোর্টকে সাবমিট করতে হবে, মানে সুপ্রিম কোর্টের যে তত্ত্বাবধানে থাকা যে কমিটিকে সাবমিট করতে হবে, ওর কি কোনো নির্দিষ্ট ডেডলাইন দিয়েছে যে কত তারিখের মধ্যে? একদমই আছে, 15ই এপ্রিলের মধ্যে কিন্তু এই কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ 15ই এপ্রিল কিন্তু মামলাটি আবার আসবে এবং সেখানে কিন্তু ওই কমপ্লায়েন্স রিপোর্ট সাবমিট করতে হবে কোর্টের কাছে। একদম। আমরা রিসেন্ট একটা প্রেস কনফারেন্সে, অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রেস কনফারেন্সে আমরা জানতে পারি ডিএ সম্পর্কিত তিনি কিছু কথা বলেছেন, যেখানে তিনি বলেছেন যে উনার 5 কমিটির একটা টিম যেখানে রিভিউ পর্যন্ত করতে পারে সুপ্রিম কোর্টে গিয়ে। তো এই সাপেক্ষে যদি বলা যায় ডিএ মামলার যে রায় ঘোষণা হয়েছে এর ক্ষেত্রে কি রাজ্য সরকার চাইলে কি রিভিউ পিটিশন বা কিউরেটিভ কোনো কিছু দাখিল করতে পারে? অবশ্যই পারে, এটা তাদের আইনি অধিকার। সেটা গ্রহণ কতটা হবে সেটা তো এখন সেটা সবাই বুঝতে পারছে কতটা কি হবে, কিন্তু দেখুন অ্যাপিল করা এবং রিভিউ করা তার আইনি অধিকার, সে করতেই পারে চাইলে, একদম। সেখানে তো কোনো বাধা নেই। আচ্ছা, আর যেটা বলছিলাম ম্যাম, ইন কেস রাজ্য সরকার যদি যে 25% মানে 25% যে দিয়ে দিতে বলা হয়েছে নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে, নির্দিষ্ট তারিখের মধ্যে, যদি সেক্ষেত্রে রাজ্য সরকার না দিতে পারে,
ওই 25% যে বকেয়া রাশিটা আছে যদি না দেয়, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? দেখুন 25% যে ডি এর কথা বলা হয়েছে, ইন্ট্রিম অর্ডার হিসাবে যে হুম ডি এর রিলিজ করার কথা বলা হয়েছিল, আজ থেকে 16/5 বলা হয়েছিল, প্রায় অনেক দিন আগে, অনেকটা হুম সময় গড়িয়ে গেছে, হুম তারপরেও কিন্তু সেটা কিন্তু এখনো পর্যন্ত রিলিজ হয়নি। তাই জাজমেন্টে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে ইমিডিয়েটলি দিতে হবে এই 25%। সেখানে কিন্তু দেরি করা যাবে না। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি বা রাজ্য সরকারি কর্মচারী এরকম কোনো ইনফরমেশন পায়নি, বা রাজ্যের তরফ থেকে এইরকম কোনো নোটিশ বা কোনো বিবৃতি এখনো পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি এই 25%টা তারা কবে মিটিয়ে দেবে। এবং সেই রিগার্ডিং কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো ডিসিশনও জানায়নি, বা তারা কোনো প্রেস বিবৃতি বলুন বা কোনো নোটিফিকেশন দিয়েও কিন্তু এখনো পর্যন্ত জানায়নি। কিন্তু সুপ্রিম কোর্ট এখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিল 25% যে ইন্ট্রিম অর্ডার ছিল সেটা কিন্তু ইমিডিয়েট কমপ্লাই করার কথা। ইমিডিয়েট মানে কিন্তু আজকালই বোঝায়। সেখানে যদি ডিলে হয় নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট তার কগনিজেন্স নেবে। সুপ্রিম কোর্ট চাইলে যে অথরিটি রয়েছে তাদের জেল পর্যন্ত হতে পারে, তারা যদি এই অর্ডার কমপ্লাই না করে। সুপ্রিম কোর্ট যদি মনে করেন যে তাদের আদালতের যে নির্দেশ সেটা অবমাননা করা হয়েছে, তাহলে কিন্তু কোর্ট সেই অনুযায়ী স্টেপ নেবে এবং প্রয়োজনে তাদের জেলে পর্যন্ত যেতে হতে পারে। আচ্ছা ম্যাম, আমাদের এই যে রায়টা, এই রায় কি অন্যান্য রাজ্যের কোনো দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে? দেখুন এখানে তো স্পষ্টত এটা তো দিয়ে যে বলছি সেটা হচ্ছে লিগাল রাইট। নিশ্চিতভাবে সেখানে দৃষ্টান্ত হয়ে দাঁড়াতেই পারে অন্যান্য রাজ্যের যে ইয়ে রয়েছে, কিন্তু এখানে রোপা রুল যেহেতু স্পেসিফিক ভাবে এখানে এআইসিপিআই এর যে কম্পোনেন্ট সেটাকে নির্ণয় সূচক হিসেবে ধরেছিল, তাই এখানে খুব স্পেসিফিক ছিল। সেখানে যদি কোনো আইনে বলা না থাকে বা সেই আইনে যদি নির্দিষ্টভাবে প্রভিশন না থাকে, তাহলে তো কিছুটা ডিফিকাল্টিজ আসবেই। তবে আমার মনে হয় যদি কেউ এই নিয়ে পার্সিউ করে, সে তার রাজ্য সরকার যে রয়েছে তারা সেই ডিসিশন নেবে আলটিমেটলি কি ডি এর যে হার সেটা কি হবে। শুধুমাত্র দেখুন ডিএ যে সবসময় হুম এআইসিপিআই অনুযায়ী দেওয়া হয় তা কিন্তু নয়। আমাদের ভারতবর্ষে এমন অনেক রাজ্য আছে যেখানে আপনি জানলে অবাক হবেন, এআইসিপিআই এর যে রেট তার থেকে বেশি অনেক রাজ্য দেয়। মানে ধরুন একদম 10% যদি এআইসিপিআই দিতে বলে, তা হুম সেখানে অনেক রাজ্য আছে যেখানে 12% দেওয়া হয় ডিএ। অর্থাৎ এআইসিপিআই কে যে প্রত্যেক জায়গায় এক জায়গায় ধরে নিতে হবে তা নেই। কনসার্ন যে প্রত্যেকটা কর্মচারীদের আপনি জানেন যে তাদেরকে স্পেসিফিক ওই তার যে এমপ্লয়ার আছে তার যে রুলস আছে, রেগুলেশনস আছে, সেগুলো কিন্তু অনুযায়ী তাদের এই স্যালারি, তারপরে তাদের প্রমোশন, তাদের সব সার্ভিস সংক্রান্ত সব বিষয় কিন্তু ডিসিশন হয়। স্বাভাবিকভাবেই এক্ষেত্রেও কিন্তু যদি কারোর রুলসে সেগুলো স্পষ্টভাবে বর্ণিত না থাকে বা সেগুলো ডিএর দেওয়ার কথা যদি না থাকে, তাহলে সে পাবে না। এটা খুব স্বাভাবিক বিষয়। নিশ্চিতভাবে এই জাজমেন্ট একটি ঐতিহাসিক রায়, এবং এই জাজমেন্টের ফলে অনেক শুধুমাত্র যে ভারতবর্ষের এই রাজ্যের কর্মচারী তা নয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের কর্মচারীরাও উপকৃত হবেন। একদম। ম্যাম, আপনাকে আমাদের চ্যানেলে ধন্যবাদ আরেকবার জানাই, আমাদের এই মূল্যবান সময়টাকে আপনার কাছে তুলে দেওয়ার জন্য বা আপনি আপনাকেও দেওয়ার খুব জন্য। ধন্যবাদ। একদম আপনাদের এই ইনিশিয়েটিভ খুব ভালো, একদম করতে ম্যাম, থাকুন আপনারা। থ্যাংক ইউ ম্যাম। আমরা এরকম একটা রাজ্যে বসবাস করে আছি যেখানে সব পরীক্ষা একবারই হয়, কিন্তু এই ডব্লিউবিসিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম কিন্তু প্রত্যেক বছরই একবার করে হলেও কিন্তু হেল্ড বা অর্গানাইজড হয়। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ছায়া প্রকাশনীর পাবলিশার্সের প্রকাশিত একটা গুরুত্বপূর্ণ দুটি বই, যেটি হচ্ছে প্রথম বইটি আমি তোমাদের সামনে দেখিয়ে দিই, ডব্লিউবিসিএস চ্যালেঞ্জার, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেটার মূল্য মাত্র প্রায় 1000 টাকার মতন। এবং এই বইতে রয়েছে প্রিলিমিনারি জন্য প্রস্তুত পর্ব, এবং এখানে আরেকটা বই রয়েছে যেখানে রয়েছে 10টা প্র্যাকটিস সেটের পেপার রয়েছে এক্সামের, আপকামিং যে ইয়ারগুলা বা পাস্টের যে এক্সাম হয়েছিল সেই পরীক্ষার কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে। তো তোমাদেরকে বলে দিই, এই এক্সাম বইটি অর্থাৎ এই ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশনের যে বইটি ছায়া প্রকাশনীর পাবলিশ করা, এই বইটি তোমরা কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন এবং তাছাড়া তোমাদের মার্কেটের বিভিন্ন যে বুক স্টল রয়েছে বুক স্টলে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা প্রত্যেকেই কিন্তু এই বইটা যারা বিশেষ করে ডব্লিউবিসিএস এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা প্রত্যেকেই কিন্তু এই বইটিকে প্রচুর পরিমাণে অর্ডার করতে পারো, কারণ এই বইতে যা যা কনটেক্সট দিয়েছে এজ ইট ইজ ডব্লিউবিসিএস এর এক্সামিনেশনের যে সিলেবাস রয়েছে তার গাইডলাইন মেনে কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা প্রত্যেকেই কিন্তু এই বইটি বিভিন্ন বুক স্টলে গিয়ে অর্ডার দিতে পারো, তাছাড়া অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে
অ্যামাজন, ফ্লিপকার্ট, তাছাড়া এদের নিজস্ব যে একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটেও কিন্তু এই বইটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এই ওয়েবসাইটটা আমি তোমাদের সামনে অন স্ক্রিনে দিয়ে দেবো যে কোন ওয়েবসাইটে তোমরা পাবে এই বইটি। তো তোমরা প্রচুর পরিমাণে কিন্তু প্রত্যেকে অর্ডার করো এই বইটি।